হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ওয়াইজার। ফ্রেন্ডস, আজ আমি এসে গেছি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন ও রয়্যাল বেঙ্গল টাইগারের সবচেয়ে বড় আশ্রয়ে অর্থাৎ সুন্দরবনে। এখানে 3 দিন ধরে লঞ্চে করে খাওয়া, রিসর্টে থাকা, এক কথায় খুব মজা করেছি আমরা। এখানে আমরা কিভাবে এলাম, কেমন করে ঘুরলাম, এর সব ডিটেলস আমি বলবো, তাহলে তোমরাও খুব অনায়াসে এখানে আসতে পারবে। ফ্রেন্ডস, প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সুন্দরবনে নিজেরাও ঘোরা যাবে, বাট আমি বলবো প্যাকেজে ঘোরাটাই বেটার হবে, কারণ এখানে ঘোরার জন্য পারমিট নিতে হয়, গাইড দরকার হয়, থাকা খাওয়া ইত্যাদি এই সব যদি নিজেরাই ব্যবস্থা করতে হয়, তাহলে সুন্দরবনের এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে তোমাদের অসুবিধা হবে। প্যাকেজে থাকা খাওয়া ঘোরা, পারমিট, সরকারি গাইড এই সবই ইনক্লুড থাকে। তাই বলেছিলাম নিজেরা ঘোরার থেকে প্যাকেজে ঘোরাটা বেটার হবে, তাও আবার 3 দিন। আমাদের প্যাকেজটা ছিল নেচার্স ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও স্ক্রিনে আমি দিয়ে দিলাম। তোমরা যেখান থেকেই আসো না কেন, ক্যানিং থেকেই এই প্যাকেজটা শুরু হয়। অর্থাৎ ক্যানিং থেকে সুন্দরবনে নিয়ে যাওয়া, থাকা খাওয়া ঘোরা, মনোরঞ্জন সবই ট্রাভেল এজেন্টদের দায়িত্বে থাকে। শুধু তাই নয়, 3 দিনের পুরো আইটেনারি এরা দিয়ে দেয়, একেবারে ঘোরার শেষ দিনে ক্যানিং অবধি পৌঁছানো পর্যন্ত। যেহেতু আমরা দিল্লি থেকে হাওড়াগামী ট্রেনে গিয়েছিলাম, তাই হাওড়া থেকে আমাদেরকে শিয়ালদা যেতে হয়েছিল, কারণ ক্যানিং যাওয়ার ট্রেনগুলি শিয়ালদা থেকে ছাড়ে। হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার জন্য বাসে, ট্যাক্সিতে অথবা মেট্রোতে করে তোমরা যেতে পারো। আমরা মেট্রোতে করে শিয়ালদা যাব। হাওড়া স্টেশনের ভিতর দিয়েই মেট্রো স্টেশন পেয়ে গিয়েছিলাম শিয়ালদা যাওয়ার জন্য। বাস ও ট্যাক্সিতে করে যাওয়ার জন্য হাওড়া স্টেশনের বাইরে থেকে অনেক বাস অথবা ট্যাক্সি তোমরা পেয়ে যাবে। মাত্র 20 টাকা খরচ করে আমরা মেট্রো টিকিট কেটে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশন। তোমরা চাইলে ক্যানিংয়েও থাকতে পারো, বাট ওখানে স্টে করার জন্য অপশন কম থাকে। আমরা শিয়ালদা আগে কখনো দেখিনি, তাই আমরা শিয়ালদাতেই স্টে করলাম। আগামীকাল আমরা সুন্দরবনের জন্য ক্যানিং লোকালে যাব। শিয়ালদা স্টেশন থেকে সামনের দিকে একটু এগোলেই একটা ওভারব্রিজ আছে, ওরই নিচে দিয়ে গেলে দেখতে পাবে বিরাট বাজার, এবং এখানে অনেক হোটেলস এবং রেস্টুরেন্টের অপশন আছে। স্টেশন থেকে 7-8 মিনিট হাঁটলেই হোটেলগুলো পেয়ে যাবে তোমরা। এই দেখো আমাদের হোটেল রুম। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, মানে আরো লাগিয়ে রেখেছে এরা হোটেল কর্তৃপক্ষ থেকেই। লিফটও আছে এবং রুমগুলো দেখতে পাচ্ছ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমরা এই রুমটার জন্য পার ডে 1200 টাকা পে করেছিলাম। যদি এর থেকে কম খরচে তোমরা স্টে করতে চাও, তাহলে এখানে কম খরচেও অনেক হোটেলের অপশন তোমরা পাবে। এখন সময় রাত্রি 11টা, তবুও বাজার এখনো দেখো কত জমজমাট, লোকজনে ভরপুর একদম দেখা যাচ্ছে। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি সুন্দরবন যাওয়ার জন্য, ক্যানিংগামী লোকাল ট্রেন ধরার জন্য। আমরা 7:42 ট্রেনটা করে গিয়েছিলাম। এই ট্রেনগুলি আবার শিয়ালদা সাউথ সেকশন থেকে ধরতে হয়। সুন্দরবন যাওয়ার জন্য বেশিরভাগ যাত্রী এই ট্রেনে করেই যায়। ট্রেনটায় খুব ভিড়ও হয়েছে। আমরা মিড নভেম্বরে গিয়েছিলাম, তাই খুব শীত নেই এই সময়। এর আগে 6:30তেও আর একটা লোকাল ট্রেন আছে, চাইলে ওই ট্রেনটাতে করেও তোমরা যেতে পারো। প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা
পৌঁছে গেলাম ক্যানিং রেলওয়ে স্টেশন। এখানে এসেই দেখি বিভিন্ন ট্রাভেলস এর রিপ্রেজেন্টেটিভ প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে যে যার ট্রাভেল এজেন্টের সাথে একসাথে দাঁড়ানো হলো এবং ওরাই অটোতে করে সবাইকে নিয়ে যাবে সুন্দরবন অবধি। প্রচুর লোকজন সুন্দরবন বেড়াতে এসেছে, দেখো তোমরা। তাহলে ভাবো, এখনই যদি এত লোকজন, তাহলে শীতের ছুটিতে ভিড় কেমন হবে। যারা 7:42 লোকালে মিস করবে, তারা 8:05 লোকালেও আসতে পারে। ট্রাভেল এজেন্টরা ওই লোকাল ট্রেনটার জন্য ওয়েট করে। শিয়ালদা থেকে ক্যানিং আসতে আমাদের মাত্র 15 টাকা করে ভাড়া লেগেছিল। ক্যানিং থেকে অটোতে করে সোনাখালী ঘাট পর্যন্ত আমাদের যেতে হবে। এবার এখান থেকে 1 পয়সাও আমাদের খরচ হবে। ক্যানিং থেকে পুরো সার্ভিস প্রোভাইড করবে ট্রাভেল এজেন্সি। নর্মালি সুন্দরবন যাওয়ার জন্য বকখালি অথবা সোনাখালী ঘাটে লঞ্চগুলি থাকে। আমরা সোনাখালী ঘাটে যাব লঞ্চে ওঠার জন্য। ক্যানিং থেকে সোনাখালী ঘাট প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত। অটোতে করে যেতে যেতে আমাদের প্রায় 35 থেকে 40 মিনিট সময় লাগবে। আমরা সোনাখালী ঘাটে এসে দেখলাম এমভি ময়না নামক লঞ্চটি আমাদের জন্য অপেক্ষা করছে। প্রায় 40 জন যাত্রী নিয়ে এই এমভি ময়না ট্যুরটি শুরু করলো। লঞ্চে উঠেই একটি ওয়েলকাম ড্রিঙ্ক দিল এরা। এটা একটি স্লাইসের প্যাকেট। স্লাইসটা শেষ না করতে করতেই এসে গেল ব্রেকফাস্টে লুচি, ছোলার তরকারি ও রসগোল্লা। রসগোল্লাটা বেশ ডিসেন্ট সাইজেরই আছে, দেখো তোমরা। ছোলার তরকারিটা বেশ টেস্টি, আর লুচি বেশ ভালোই লাগলো। আচ্ছা, লুচি আর তরকারি আনলিমিটেড আছে, তোমরা নিজের খিদে অনুযায়ী নিতে পারো। রসগোল্লা একটাই পাবে কিন্তু। এগুলো খেতে খেতে প্রায় 11টা বেজে গেল। এরপরই এসে গেল লিকার চা। যেমন নর্মাল লিকার চা হয় ওই রকমই, এর আর কি বা রিভিউ দেবো। তারপরই আমাদেরকে 3 দিন 2 রাত্রির আইটেনারি বুঝিয়ে দেয়া হলো। আর এটাও বলা হলো যে লঞ্চে ব্যালেন্স করে বসতে হবে। এটা যেহেতু নো প্লাস্টিক জোন, তাই নদীতে আবর্জনা, প্লাস্টিক ইত্যাদি ফেলা নিষেধ। বন দপ্তরের অফিসাররা দেখতে পেলে ফাইন করে দেবে। না, অপরিচিত লোককে জিজ্ঞেস করবেন, ওরা ভুলভাল বুঝিয়ে দেবে। তাই যা কিছু অসুবিধা হবে আমাদের 3 জনকে বলবেন, আমরা যতটুকু পারি সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো। ওখানে নামাবো, ওখানে জেরক্সের দোকান আছে, জেরক্সটা করে নেবে। আর আমরা যে নদীটা থেকে যাচ্ছি, নদীটার নাম হচ্ছে হগল নদী। এই নদীটার নাম হচ্ছে হগল নদী। যে ব্রিজটা ঘাট থেকে উঠলাম, ঘাটটার নাম হচ্ছে সোনাখালী ফেরিঘাট। এবারে হচ্ছে বাসন্তী আইল্যান্ড, এবারে সোনাখালী আইল্যান্ড, ওপরে বাসন্তী আইল্যান্ড। এরপর খানিকটা যে গিয়ে আমরা 3টে নদী পাবো, পুরো বুঝিয়ে দেবে। তারপর যাবো সুদর্ণখালী, কালকে সেকেন্ড স্পট। সুদর্ণখালীতে ওখানে জঙ্গলে যত প্রজাতির ম্যানগ্রোভ আছে সব নাম পয়েন্টিং করা আছে। গাছগুলো দেখবো, নাম পয়েন্টিং করা। ওখানেও একটা ওয়াচ টাওয়ার আছে, একটা মিষ্টি জলের পুকুর আছে, ওটা দেখবো। তারপর ওখান থেকে আমরা 2-3 ঘন্টা যাওয়ার পর দোবাকি, আমাদের কালকে লাস্ট স্পট। দোবাকি যাওয়ার আগে আমরা পাবো পঞ্চমুখানি, 5টা নদী। হয়তো সবাই শুনেছেন 5টা নদী, যেখানে হচ্ছে বঙ্গোপসাগরের মেন শাখা। ওই 5টা নদী পার হয়ে বঙ্গোপসাগর যেতে হয়। ওই 5টা নদী দেখবো। দেখার পর যাবো দোবাকি। দোবাকিতে একটা 500 মিটার মতন জঙ্গলের উপর ওভার। লঞ্চের ওপরে তো সবই বসার জন্য চেয়ার আছে, খাওয়ার জন্য টেবিল আছে, হাত ধোয়ার জন্য 2টি ওয়াশ বেসিন আছে। এবার দেখো নিচে কি আছে। বিশ্রাম করার জন্য বেড, কুশন সবই আছে, কোনো অসুবিধা হবে না। এখানে তোমরা শুতেও পারবে। এখানে নিজের লাগেজও তোমরা রাখতে পারবে। এখানে রান্না বান্না হচ্ছে টুরিস্টদের জন্য। ফোন চার্জ দেওয়ার জন্য চার্জার পয়েন্টও আছে এখানে। আর 2টো টয়লেট আছে, একটা ইন্ডিয়ান ও আর একটা ওয়েস্টার্ন টয়লেট। জলও আছে টয়লেটে। এই টয়লেটগুলিতে জলের কোনো অসুবিধা নেই। সুন্দরবনের মনোরম দৃশ্য দেখতে দেখতে এসে গেল আমাদের হাতে ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজটা খেতে ভালোই লাগলো।
তারপরে এসে গেল দুধওয়ালা চা। আমার যেহেতু দুধওয়ালা চা ভালোই লাগে, তাই চাটা আমার মন্দ লাগেনি। দেখো ফ্রেন্ডস, দুপাশে ম্যানগ্রোভের জঙ্গল। এরা আবার মাছও ধরছে ছোট বোট নিয়ে। এইসব দেখতে দেখতে আমরা এসে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, অর্থাৎ গোসাবাতে। এখন আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো। ওখানে যেতে যেতে গোসাবার বাজার দেখতে গেলাম। নর্মাল বাজার যেমন হয়, সমস্ত রকম দোকানপাতি আছে। কারো মুখে শুনলাম যে এখানের বাজারে লোকাল মাছ খুব পাওয়া যায়, কিন্তু এখন পাওয়া যাবে না, কারণ এখন প্রায় দুপুর 1টা বাজে। সেই জন্য অনেক দোকানপাতি বন্ধ হয়ে গেছে। আরো আগে আসলে এই বাজারটি খোলা অবস্থায় দেখতে পাওয়া যেত। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলোর ভিতর। এখানে কোনো এন্ট্রি নেই। এখানে অনেক ডাব বিক্রি হচ্ছে, 40-50 টাকা করে এক একটি ডাব। একেবারে গ্রাম্য পরিবেশ। দেখো তোমরা, একটি পুকুরও আছে। স্থানীয় লোকেরা এখানে স্নান টান করে। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন একজন স্কটিশ ব্যবসায়ী ছিলেন। এখানে দরিদ্র মানুষের উন্নতির জন্য তিনি বিপুল পরিমাণে জমি কিনে বাঁধ বেঁধে জমিগুলিকে চাষযোগ্য করে তোলেন। এখানে প্রথম সমবায় সমিতি, সমবায় ব্যাংক স্যার হ্যামিল্টনই গড়ে তোলেন। তার এই উন্নয়নমূলক কাজ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনুপ্রাণিত হয়ে 1932 সালে এখানে আসেন। এই বাংলোটি 1903 সালে তৈরি হয়েছিল। পুরো বাংলোটাই কিন্তু কাঠের তৈরি। কাঠের স্তম্ভ দিয়ে উঁচু করা হয়েছে বাংলোটিকে, যাতে ঝড় ও বন্যা থেকে এই বাংলোটি রক্ষা পায়। বাংলোর ভেতরে ঢোকা যাবে না, বাইরে থেকে ফটো ভিডিও ইত্যাদি তোমাদের নিতে হবে। আরো মিনিট 5 হাঁটতে হবে বেকন বাংলো যাওয়ার জন্য। এখানে রাস্তার দুপাশেই দোকানপাটগুলি এখনো খোলাই আছে। বেকন বাংলোতে প্রবেশ মূল্য 10 টাকা করে লাগবে। বাইরে টিকিট পাওয়া যাচ্ছে। টিকিট ঢুকিয়ে ঢুকতেই দেখলাম বিরাট বড় এরিয়া। এই বেকন বাংলোটিও স্যার ড্যানিয়েল হ্যামিল্টন বানিয়েছিলেন। এটি একসময়ে জাহাজে পথ দেখানোর ভাটিঘর হিসেবেও কাজ করত। 1932 সালের 29শে ডিসেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্যার হ্যামিল্টনের আমন্ত্রণে এখানে এসে 2 রাত কাটিয়েছিলেন। তিনি এখানের সমবায় উদ্যোগ দেখে খুবই মুগ্ধ হন। এটিও কাঠের তৈরি বাংলো। এখানেও ভেতরে ঢোকা যাবে না। বাইরে থেকেই ফাঁক ফোকর থেকে যেটা দেখলাম, বাংলোটির ভিতরটা প্রায় খালি। বাংলোর চারিপাশে গার্ডেন, অনেক মূর্তিও আছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও স্যার হ্যামিল্টন দুজনে বসে আছে। আর এখানে একটা চিলড্রেন পার্কও আছে। বাচ্চারা এখানে খেলছে। বসার অনেক জায়গাও আছে।
এখান থেকে এবার আমরা লঞ্চের দিকে যাচ্ছি। লঞ্চে উঠেই লাঞ্চের জন্য সবাই রেডি হয়ে গেছে। প্রথমে প্লেটে লেবু ও নুন দেয়া হলো, তারপর এলো সাদা ভাত, এবার এলো বেগুন ভাজা, তারপর দেয়া হলো ডাল, তারপর মাছের মাথা দিয়ে বাঁধাকপি ডালনা, এবার এলো একটি ডিসেন্ট সাইজের পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল। মাছের স্বাদটা দারুণ ছিল। এবার পরিবেশন করা হলো দই কাতলার একটি করে পিস। শেষ পাতে দেয়া হলো টমেটোর চাটনি ও পাঁপড়। এখন একটা কথা বলি, আমি একজন নর্মাল টুরিস্ট হিসেবেই এখানে পরিচয় দিয়েছি, তাই আমার জন্য আলাদা করে খুব ভালো বাটিতে সাজিয়ে খাবার পরিবেশন করা হয়নি, যেমন অন্যান্য ফুড ব্লগে আপনারা দেখে অভ্যস্ত। তাই এই ব্লগটা কিন্তু আনবায়াসড হবে। এরকম নয় যে কোনো পার্টিকুলার ট্রাভেল এজেন্সিকে প্রমোট করা হচ্ছে। অন্যান্য গেস্টদেরকে যেমন যেমন হসপিটালিটি দেওয়া হয়েছে, আমাকেও ঠিক তেমন তেমন হসপিটালিটি দেওয়া হয়েছে। যাই হোক, রান্না বান্না ভালোই হয়েছে। বড় বড় অনেকগুলি জাহাজ দেখা যাচ্ছে, এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি পণ্যবাহী জাহাজ। বিকেল 4টে নাগাদ আমরা পাখিরালয়ে পৌঁছে গেলাম। এখানে রিসোর্টে আমরা আজকে রাত্রি ও আগামীকাল রাত্রি যাপন করব। এটি একটি লোহার ব্রিজ। এই লোহার ব্রিজ পার করে 10-15 মিনিট হেঁটে যেতে। যারা না হাঁটতে পারবে তারা ই রিক্সাতেও যেতে পারবে। রিসোর্টে এসে যে যার রুমের চাবি নিয়ে রুমের ভিতরে চলে গেল। দেখো, আমাদের রুমটা যথেষ্ট বড় আছে। এই রুমে 4 জন স্টে করতে পারবে। এসিরও ব্যবস্থা আছে। আমরা যেহেতু মিড নভেম্বরে গিয়েছিলাম, তাই এসি ও পাখা কোনোটারই নিড ছিল না। মসকিটো লিকুইড আছে। রুম ও ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। স্নানের জন্য গরম জলও পাওয়া যায়। সকালে গিজার অন হয়ে যায় অটোমেটিক্যালি। এখানে ডবল বেডরুমটা দেখো, ফেসিলিটি একই আছে। কাপলদের জন্য এটা খুবই ভালো। নেচার্স ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অপারেটররা বলে গেল যে 7টা থেকে 7:30টার মধ্যে রিসোর্টের সামনে যে খালি গ্রাউন্ড আছে ওখানে যেন সবাই এসে যায়। ওখানে আজ আদিবাসী মহিলারা ঝুমুর নাচ পরিবেশন করবে। ফ্রেশ হওয়ার পর আমাদের কাছে অনেকটাই সময় ছিল, তাই আমরা লোকাল মার্কেট একটু এক্সপ্লোর করলাম। খুব বড় মার্কেট তো নয়, বাট অনেকগুলোই শপ ছিল। এগুলো বেশ সাজানো গুছানো। এখান থেকে হ্যান্ডিক্রাফট, সোভিনিয়ার্স ইত্যাদি কিনে তোমরা নিয়ে যেতে পারো। জিনিসপত্রগুলোর দাম খুব বেশি নয়, একদম রিজনেবল প্রাইস। আর যদি দাম বেশি লাগে তাহলেও চিন্তা নেই, বার্গেনিং এর স্কিল তো আছেই, করতে পারো। এখানের মানুষের ব্যবহার একদম ফ্রেন্ডলি। চায়ের দোকান, অনেক ফাস্ট ফুডের দোকানও আছে। ফুচকাও বিক্রি হচ্ছে। একটা কাকু কাঁকড়া বিক্রি করছে। দেখো, এগুলো সমুদ্রের কাঁকড়া। 7:30টায় রুমে এসে দেখলাম সবে মাত্র ঝুমুর নাচ শুরু হয়েছে। এই সুন্দরবনের জীবনযাপন কত কষ্টের মধ্যে, আদমখোর জানোয়ারদের সঙ্গে লড়াই করে কত দুঃখের মধ্যে এরা বেঁচে আছে, সেই সব কাহিনী আদিবাসী মহিলারা নাচ ও গানের মাধ্যমে ব্যক্ত করেছেন। नदिया में मिले जाए, हाय जे मनो के
কিছুই চাই ও প্রিয়া হাওয়ায় যে মন কিছুই চাই হাওয়ায় যে মন কিছুই চাই ও প্রিয়া হাওয়ায় যে মন কিছুই চাই ও বাগানি আমন ও বাগানি আমন দূরে দূরে রিমিরিনি মাদল বাজে যাওয়াই উঠাবো বাদল আশ্বিন মাসে করম গাড়িব যাওয়া জাগাবো যাওয়াই উঠাবো বাদল আশ্বিন মাসে করম গাড়িব করম ঠাকুরের নামে ডাল গাড়িব ভাদর একাদশীর দিনে উপোস রহিব করম ঠাকুরের নামে ডাল গাড়িব ভাদর একাদশীর দিনে উপোস রহিব যাওয়া জাগাবো যাওয়াই উঠাবো বাদল আশ্বিন মাসে করম গাড়িব আমরা যত বেটি ছিলাম মানত করিব একাদশীর দিনে আমরা উপোস রহিব আমরা বলনা রে নন তোর বাপ কোথায় যাইছে সকালে বাইর ছুয়ার বেলা ডুবা যাইছে বলনা রে বাবু বলনা রে নন তোর বাপ কোথায় যাইছে বলনা রে বাবু বলনা রে নন তোর বাপ কোথায় যাইছে চাষে পদুমি চাই করে আস ধীরে ধীরে বাকল দি বইছে বড় মাছ নদীর ধারে চাষে পদুমি চাই করে আস ধীরে ধীরে বাকল দি বইছে বড় মাছ চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢেলেছি ঘি নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢেলেছি ঘি নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি কালের চুলা ছেড়ে যেতে চাই না আমরা এই সুন্দরবন মামাটি সোনার মাটি মামাটি সোনার মাটি মাইরি মতন ছেড়ে যেতে চাই না আমরা এই সুন্দরবন ছেড়ে যেতে চাই না আমরা এই সুন্দরবন মামাটি সোনার মাটি মামাটি সোনার মাটি মাইরি মতন ছেড়ে যেতে চাই না আমরা এই সুন্দরবন ছেড়ে নাচ দেখতে দেখতে এগ চাউমিন ও চা খাওয়ার জন্য দেয়া হলো। রাত্রি 9টার সময় আমাদেরকে ডিনারের জন্য ডাকা হলো। আজকে ডিনারে আছে স্যালাড, বাসন্তী পোলাও, আলুর দম, সাদা ভাত ও মাটন কষা। ওভারঅল খাবারগুলো ভালোই ছিল, সবকিছুই আনলিমিটেড, বাট মাটন এক্সট্রা হলে ওরা আনলিমিটেড দিয়ে দেয়, কারণ আমরা যথেষ্ট পরিমাণেই মাটন পেয়েছি। আজ বেশি রাত্রি জাগলে হবে না, কারণ কাল সকাল 7টার মধ্যে আমাদেরকে লঞ্চে চলে যেতে হবে। আজকের জন্য সকলকে গুড নাইট। আজ আমাদের ট্যুরের সেকেন্ড ডে। সকাল 6:30টায় আমাদেরকে বেডটি দেয়া হলো, অর্থাৎ লিকার চা ও বিস্কিটস দেয়া হলো। আমরা চা খেয়ে লঞ্চের দিকে রওনা দিলাম। আমরা তো যথাসময়ে এসে গিয়েছিলাম, বাট এখনো অনেক গেস্ট আসেনি, সেই জন্য ওদের জন্য ওয়েট করা হচ্ছে। অনেক ফরেনার্সও এই সুন্দরবনে বেড়াতে এসেছে। একটি লঞ্চে তো বেশিরভাগই ফরেনার্স, ইন্ডিয়ান কমই আছে। লঞ্চে উঠেই আমাদেরকে আজকের আইটিনারি বলা হলো। প্রায় 8:45টার সময় আমরা সত্যিখালি পৌঁছালাম। এখান থেকে সরকারি গাইড আজকের পুরো দিনটা আমাদেরকে গাইড করবেন। এখানে একটা পুকুর আছে, এই পুকুরে কতগুলি বিরল প্রজাতির কচ্ছপ আছে, বাট কচ্ছপগুলিকে ঠিক মতো দেখা যাচ্ছে না, শুধু শ্বাস নেওয়ার জন্য মুখটা একবার একবার কচ্ছপগুলি ওপরের দিকে ওঠাচ্ছিল। এই একই প্রজাতির কচ্ছপ অ্যাকুয়ারিয়ামেও রাখা আছে, এগুলি খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা ওইভাবেই দেখলাম। এখানে শতাধিক প্রকারের গাছ আছে, এগুলির নামও লেখা আছে। 1976 সালে 362 বর্গ কিলোমিটার জুড়ে প্রতিষ্ঠিত হয় সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি।
এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, বুনো শুয়োর, চিত্রা হরিণ ও বিভিন্ন প্রজাতির পাখি এখানে দেখা যায়। এটা সজনেখালি ওয়াচ টাওয়ার। দেখো বড় একটা মৌচাক হয়েছে। এখানে মিষ্টি জলের পুকুর বানানো আছে। এই পুকুরগুলিতে হরিণ ও বাঘ জল খেতে আসে, তখনই ওদের দেখতে পাওয়া যায়। আবার কখনো কখনো হরিণ জল খেতে এলে বাঘ হরিণের উপর আক্রমণ করে, সেই জন্য এখানে প্রায়ই বাঘ দেখতে পাওয়া যায়। এই পুকুরটিতে অনেক কুমিরও আছে। এখন একটি কুমির দেখতেও পাওয়া যাচ্ছে। এটি সুন্দরী গাছ। এই সুন্দরী গাছের নামানুসারে এই সুন্দরবন নামকরণ করা হয়েছে। এই গাছটির শিকড় মাটি থেকে উঠে আসে, যাকে শ্বাসমূল বলা হয়। এই শ্বাসমূলের সাহায্যে এই ম্যানগ্রোভ উদ্ভিদটি শ্বাসকার্য করে। সুন্দরী গাছের কাঠ অত্যন্ত মজবুত, শক্ত এবং টেকসই, যার কারণে আসবাবপত্র ছাড়াও এই কাঠে নৌকো খুব ভালো বানানো যায়। এখানে গাইড আমাদেরকে খুব ভালোভাবে বোঝাচ্ছেন। যেটা আছে বাংলাদেশ, টোটাল নদীর উৎস হচ্ছে গঙ্গা আর ব্রহ্মপুত্র। গঙ্গা হুগলি মাত্রায় সুন্দরবনে মিশেছে, আর ব্রহ্মপুত্র বাংলাদেশে। গতকাল কার্গো শিপ দেখেছেন, বড় বড় কার্গো শিপ যাচ্ছে, ওটা বাংলাদেশ। এখান থেকে 6 ঘন্টা পর বাংলাদেশ। এই 6 ঘন্টা পরে যখন আমরা পৌঁছে আছি হেমনগর, তারপর কালীতলা, তারপর হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে যে কার্গো শিপ গুলো যাচ্ছে, কি নিয়ে আসছে? ফ্লাই অ্যাশ। পাওয়ার প্ল্যান্টের যে অ্যাশগুলো দিয়ে ইট বানানো হচ্ছে। আমরা যেটা ক্যানিং থেকে আসার সময় রাস্তায় ইট দিয়ে রাস্তা আছে না, ওই অ্যাশ নিয়ে যাচ্ছে। এরা কোলাঘাট, খিদিরপুর, হলদিয়া থেকে আসছে। টোটাল নদীর উৎস হচ্ছে গঙ্গা আর ব্রহ্মপুত্র। গঙ্গা হুগলি মাত্রায় সুন্দরবনে, ব্রহ্মপুত্র। দুই নদীর মোহনা থেকে সুন্দরবনের আয়তন 26,000 বর্গ কিলোমিটার। ঠিক তারপর যখন দুটো পার্টে ভাগ হয়, বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশে পড়েছে 16,000, ইন্ডিয়া 10,000 বর্গ কিলোমিটার। ইন্ডিয়ার পার্টে 10,000-এ 102টো বদ্বীপ আছে। একে বদ্বীপ বলা হচ্ছে, আইল্যান্ড বলা হচ্ছে ডেল্টা। সুন্দরবন হচ্ছে লার্জেস্ট ম্যানগ্রোভ ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড। আবার একে বাংলায় বলা হচ্ছে বাদাবন, পৃথিবীর মধ্যে বৃহত্তম বাদাবন। আমরা হচ্ছে টাইগার রিজার্ভটা ঘুরবো। এটার আয়তন হচ্ছে 2,585 বর্গ কিলোমিটার। এই 2,585 বর্গ কিলোমিটার মধ্যে 101টা বাঘ আছে। এই 101টা বাঘ কোথায় আছে, কিভাবে আছে আমরা জানছি না। তবু আমরা এবছর ডিসেম্বরে আবার সেন্সাস হবে, 2 বছর হয়ে গেছে। 13-14 কিন্তু টোটাল জঙ্গল বন্ধ, টুরিস্ট বন্ধ, সেন্সাস হবে। আস্তে আস্তে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে। আমাদের ইন্ডিয়ার পার্টে আছে 101, বাংলাদেশে 114 বাঘ। এবার কিভাবে কোথায় দেখা যাবে সেটা সম্পূর্ণ জঙ্গলের বন্যপ্রাণী টাইমের উপরে আমাদের টাইম অ্যাডজাস্ট করে দেখা যাবে। কারণ হচ্ছে আমরা খাঁচায়, বন্যপ্রাণী মুক্ত বনাঞ্চলে। কখন কোথায় বেরোবো? সুন্দরবনে বেশিরভাগ বাঘের সাইটিংটা হয় জলে। একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপ সাঁতার কেটে যায়, কারণ একটা দ্বীপে খাবার না পেলে আর একটা যায়। ঠিক নভেম্বর শেষ হবে, ডিসেম্বর, জানুয়ারি, 2 মাস। এবার আস্তে আস্তে কিন্তু বাঘ কিন্তু গ্রামে প্রবেশ করবে। যে লাইনের নেটটা দেওয়া আছে, ছোট ছোট খানির মধ্যে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যায়, নেট কেটে। কারণ হচ্ছে এত বড় এরিয়ার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট ডিউটি দিয়ে তার মধ্যে বেরিয়ে যায়। ঠিক ধানের ক্ষেতে কেন লুকিয়ে থাকে? এই সময় ধানটা যখন পাকবে, ধানের কালারটা প্রথম হলুদ, তারপর লালচে হয়। ওরা ধান খেতে যায় না, রঙের সাথে মিশে যায়। এবার কি হয়, এরা বাচ্চা দেওয়ার সময় এদের প্রজনন টাইম কমপ্লিট। 103 বা 108 দিন পরে যখন বাচ্চা দেয়, ছেলে বাঘের থেকে দূরে চলে যায়। বিড়াল যেমন বাচ্চা দেওয়ার সময় বারবার বাচ্চাকে জায়গা চেঞ্জ করে, বাঘের ক্ষেত্রে তাই। বাঘের ক্ষেত্রে একটা অসুবিধা, এরা 1.5 থেকে 2 বছর কাছে রাখে বাচ্চাকে। তারপরে ওরা সাঁতার শিকার কমপ্লিট হলে মায়ের থেকে দূরে চলে যায়। আমরা সেই জঙ্গলে, আমরা এখান থেকে সজনেখালির থেকে এখানে প্রবেশ করব। 40 মিনিট পরে জঙ্গল, আমরা যাব দোবাঁকি, প্রায় 32 কিলোমিটার চলে যাব।
এই 32 কিলোমিটার 40 মিনিট পরে আমরা কিন্তু বোথ সাইড জঙ্গল, জঙ্গলের ভিতর কোনো নেট নেই, ওপেন ফরেস্ট। ডান দিক বাম দিক সব বদ্বীপে বাঘ আছে, হরিণ আছে, বনশুয়োর আছে, যে ফিশিং ক্যাট দিলাম, ওয়াটারও আছে, জলে কুমির আছে। যে কুমিরটা এখন দেখলো আমরা কিন্তু জঙ্গলের সাইড যেতে কুমির পেতে পারি। কোথায় দেখুন? ফিশিং ক্যাটটা ওই ছবি ফিশিং ক্যাট যত ঠান্ডা পড়বে দেখা যায়। এইভাবে করে আমরা আজকে কিন্তু দোবাকি লাস্ট পয়েন্টে যাব। যাওয়ার আগে আমরা কি পাবো? পঞ্চমুখানি মোহনা, 5টা নদীর মিলন পয়েন্ট। যে 5টা নদী, ওখানে মাতলা রিভার, ওখানে বিদ্যাধরী, ওখানে হেরোবাগা, গুমতি, গাজী, এই 5টা নদী যেটা আছে ওটা দেখার পর দোবাকি যাব। দোবাকি যে স্পটটায় যাবো, কোন জায়গাটা? একটা, দুটো, তিনটে, চারটে, আমরা তারপরে দোবাকি যে স্পটে যাব, আমরা ওখানে জঙ্গলের ভিতরে 1/2 কিলোমিটার একটা ক্যানোপি ওয়াক আছে, ওটা নামবো। দেখার পরে লাস্ট পয়েন্ট, ওখান থেকে আমরা রিটার্ন করবো। আর যদি ম্যাপ সম্পর্কে প্রশ্ন থাকে আমি বোটে যেতে বলবো, ভালো লাগবে। সবাইকে নমস্কার। চলুন। এখানে বিভিন্ন জায়গায় এইরকম সুন্দরী গাছের শ্বাসমূলগুলো আছে। বাঘেরা যখন এখানে আসে, তারা যদি এই শ্বাসমূলগুলো না দেখে চলাফেরা করে, তাহলে এই শ্বাসমূল দ্বারা আঘাত পেয়ে থাকে। এমনকি কখনো কখনো এই শ্বাসমূল দ্বারা আঘাতের ফলে বাঘেদের মৃত্যুও হতে পারে, কারণ এই শ্বাসমূলগুলি অতি শক্ত এবং মজবুত। লঞ্চে উঠেই আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করা হলো। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর সাথে ছোলার ডাল ও একটি করে রসগোল্লা। রসগোল্লা ছাড়া লুচি ও তরকারি আনলিমিটেড ছিল। ব্রেকফাস্টের পরে দুধওয়ালা চা সার্ভ করা হলো। এবার আমরা সুবর্ণখালী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে এলাম। এখানে প্রবেশদ্বারেই রয়েছেন মা বনবিবি মন্দির। মান্যতা আছে, এই সুন্দরবনের মানুষজন হিংস্র জানোয়ারদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বনবিবি পুজো করে থাকে এবং বনবিবি সুন্দরবনের মানুষকে রক্ষা করেন। সুবর্ণখালী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটি হলো সুন্দরবনের ঘন ম্যানগ্রোভের অরণ্যের মাঝে বন্য প্রাণী ও প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। এটি সুবর্ণখালীর ওয়াচ টাওয়ার। এখানেও মিষ্টি জলের পুকুর আছে। এখানে প্রায়ই বাঘ দেখা যায়, বাট আমরা কোনো বাঘ বা হরিণ দেখতে পাইনি, কারণ এই সব পশুরা নির্জন এলাকায় দেখা যায়। টুরিস্টের জন্য খুবই কোলাহল হচ্ছে এখানে, তাই এখানে এখন বাঘ দেখা যাচ্ছে না। লঞ্চে উঠে আবার আমাদেরকে আমোদি মাছের পকোড়া সার্ভ করা হলো। পকোড়া খাওয়ার পর লিকার চা দেওয়া হলো। এবার আমরা দোবাকির দিকে রওনা দিচ্ছি। দোবাকির পথে যেতে যেতে একটি কুমিরও দেখতে পেলাম। নদীর দুপাশেই ম্যানগ্রোভের ঘন জঙ্গল। এই জঙ্গলগুলি বাঘেদের বাসস্থান। বাঘেদেরকে যখন খাবারের সন্ধানে এপার থেকে ওপারে যেতে হয়, তখন তারা সাঁতার কেটে নদী পার হয়। বাঘেরা কিন্তু খুব ভালো সাঁতারু, বাট এখন কোনো বাঘ দেখা যাচ্ছে না, কারণ এখন এইসব নদীগুলি দিয়ে অনেক লঞ্চ, বোট ইত্যাদি যাচ্ছে। তাই জলে ভাইব্রেশন তো আছে এবং এত লোকজনের কোলাহল কিন্তু আছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের অনেকে ছোট নৌকো করে হাড়ির ভিতর দিয়ে গেলে বাঘ দেখতে পেলেও দেখতে পারে। অবশ্যই এতে মানুষটিকেও অনেক সাহসী হতে হবে, কারণ এই অ্যাডভেঞ্চারে মানুষেরও জীবনের আশঙ্কা আছে। এবার আমাদের গন্তব্যস্থল হলো দোবাকি। সুন্দরবনের দোবাকি ক্যাম্প এক গুরুত্বপূর্ণ স্পট, যেটা মেইনলি ক্যানোপি ওয়াক বা উঁচু পথের জন্য বিখ্যাত। এই সেতুটি 500 মিটার লম্বা ও 20 ফুট উঁচু। এই পথে দুদিকেই জাল দিয়ে ঘেরা, যেন মনে হবে আমরা মানুষ জালের মধ্যে আর বন্য প্রাণীরা মুক্ত আছে। এই সেতুটির ওপর দিয়ে হাঁটার সময় বনের এই নির্জনতাকে বেশ ভালোভাবে অনুভব করা যায়। আমরা সেতুটির ওপর দিয়ে
যেতে যেতে নিচে কাদা মাটির অনেক বন্যপ্রাণীর পায়ের ছাপ তো দেখেই ছিলাম, তার সাথে বাঘের পায়ের ছাপও দেখেছিলাম। এই ক্যাম্পে অবস্থিত ওয়াচ টাওয়ার থেকে পশু পাখিদের জল খাওয়ার জন্য পুকুরগুলি খুব ভালোভাবেই দেখা যায় এবং খুব নির্জন থাকলে বাঘ দেখারও সৌভাগ্য হয়ে যেতে পারে। কিছু ভিডিও ও ফটো ক্লিক করে প্রায় 2:30টা নাগাদ আমরা লঞ্চে এসে গেলাম। আজ আমাদের লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, পটলের সবজি, ভোলা ভেটকি মাছের ঝাল, একটু করে চিংড়ি মাছের মালাইকারি, চাটনি ও পাপড়। ওভারঅল খাবারের স্বাদটা ভালোই ছিল। ভোলা ভেটকির সাইজটাও ঠিক ছিল, বাট চিংড়ি মাছটা একটু বড় হলে একটা দিকও তাহলে ঠিক ছিল। যেহেতু চিংড়িটা বড় ছিল না, তাই আমার মনে হয় চিংড়িটা দুটো করে পিস দিলে হয়তো ভালো হতো। কারণ অনেকেই ভোলা ভেটকি খাওয়া পছন্দ করে না, যেমন আমার হাজবেন্ড ভোলা ভেটকি খায়ই না, তো ওনার জন্য একটু অসুবিধা ছিল। প্রায় 5টা নাগাদ আমরা আমাদের রিসোর্টে এসে গেলাম। রিসোর্টে এসে ফ্রেশ হওয়ার পর আমাদের প্রত্যেকের রুমে এসে চিকেন পকোড়া ও চা সার্ভ করা হলো। পকোড়াটা ঠিকঠাকই ছিল। রাত্রি 8:30টার সময় আমরা হলে এসে ডিনার করতে এলাম। আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস, স্যালাড, আলুর দম, চিলি চিকেন ও একটি করে পান্তুয়া। দিনের শেষে মনটা একটু ভার ছিল, কারণ আমাদের এই সুন্দরবনের ট্যুরে দ্বিতীয় দিনও শেষ হয়ে গেল। আজ সকাল 7:30টায় আমাদেরকে ব্রেড টি ও বিস্কিট দিয়ে তৃতীয় দিনটি শুরু করা হলো। সকাল 8:30টায় রিসর্টকে বিদায় জানিয়ে আমরা লঞ্চে এসে গেলাম। আজকের ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম ও একটি করে সেদ্ধ ডিম। যদি প্রথম 2 দিনের সাথে কম্পেয়ার করি তাহলে বলবো আজকের আলুর দমটা সো ছিল, খুব একটা ভালো নয়। তারপর চা সার্ভ করা হলো। বেলা 10:30টায় আমরা লোকনাথ বাবার মন্দিরে এলাম। এটি খুবই গ্রাম্য পরিবেশ বেষ্টিত জায়গা। এখানের লোকাল মানুষ তাদের জমিতে উৎপন্ন বিভিন্ন রকম সবজি, ফল, চাল ইত্যাদি বিক্রি করছিল। অনেক পরিমাণে ডাবও বিক্রি হচ্ছিল। আমরাও একটা করে ডাব খেলাম। ডাবের দাম এখানে শহরের তুলনায় অনেক কম এবং ফ্রেশ। তারপর ধান ক্ষেতের মধ্যে দিয়ে যেতে যেতে খুবই ভালো লাগছিল। একেবারে গ্রাম্য পরিবেশ, ভালো তো লাগবেই। ফ্রেন্ডস, কমেন্ট করে জানিও তোমাদেরকে এইরকম গ্রাম্য পরিবেশ কেমন লাগে। বাবা লোকনাথের এই মন্দিরটি 24 পরগনা জেলার গোসাবা ব্লকের অন্তর্গত। এখানে পরিবেশ এতই সুন্দর, শান্ত, মনোরম, কি বলবো। খানিকক্ষণ এখানে সময় কাটাতে সকলেরই ভালো লাগবে। যেহেতু এটাই আমাদের সুন্দরবন ট্যুরের লাস্ট ডেস্টিনেশন ছিল, তাই আমরা একটু ভালোভাবেই বেশি করে সময় কাটালাম। বেলা 1টার সময় আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হলো। আজকের লাঞ্চে ছিল 1 টুকরো লেবু, ভাত, ডাল, ফুলকপির সবজি, দই কাতলা, কাঁকড়ার ঝাল, চাটনি ও পাঁপড়। সব খাবারই ঠিকঠাক ছিল, বাট কাঁকড়াটা আমি এর আগে কোনোদিন খাইনি, তো তাই প্রথমবার খেলাম বলে আমার হয়তো ভালো লাগেনি। মেবি যারা কাঁকড়া খায় তাদের হয়তো ভালো লাগলেও লাগতে পারে। তোমাদের কাঁকড়া খেতে কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু। লাঞ্চের পরে চা সার্ভ করা হলো। 2:15টার সময় আমরা সোনাখালি এসে গেলাম। সোনাখালি ঘাট থেকে যথারীতি নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকেই বন্দোবস্ত করে দিল আমাদের ক্যানিং এ পৌঁছে দেয়া, অর্থাৎ ওরাই অটোতে করে আমাদেরকে ক্যানিং এ পৌঁছে দিল। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই,
দুটো করে আইডি প্রুফের কপি রাখবেন সঙ্গে। ওটা ট্যুরের প্রথম দিনই ওরা নিয়ে নেয়, কারণ একটি রিসোর্টে জমা দেওয়ার জন্য আর একটি অরণ্যে ঘোরার পারমিশন নেওয়ার জন্য এই আইডি প্রুফটি প্রয়োজন হয়। মনটা খুবই ভারাক্রান্ত, জানি না আবার কবে আসতে পারবো, বাট যেতে তো হবেই, আমাদের যে যার কাজে, তাই না? আবার সেই একদিন হলো কাজ তো আমাদেরকে করতেই হবে, তা না হলে চলবে কেমন করে বলো? এখানে একটা কথা না বললেই নয়, অ্যাকচুয়ালি সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। তাই অনেকে হয়তো মনে করতে পারে সুন্দরবনে বাঘ তো দেখতেই পাবো, আসলে কিন্তু তা নয়। কারণ মানুষ যেমন বাঘকে ভয় করে, ঠিক তেমনি বাঘও মানুষকে ভয় করে। তাই লোকজন থাকলে বাঘ দেখাটা একটু কম পসিবল। তবুও কারো ভাগ্য ভালো থাকলে কখনো কখনো বাঘ মামার দর্শন হলেও হতে পারে। তাছাড়া সুন্দরবনে মি টাইম ও ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য একটা খুব ভালো জায়গা। যদি সুন্দরবন ট্যুরের ব্যাপারে কোনো কোয়ারি থাকে তোমাদের, তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করব। আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি ফ্রেন্ডস। আবার দেখা হবে নতুন ডেস্টিনেশনে, একদম নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।